টপিক হচ্ছে যে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। কেমন আজকে আমাদের টপিক? হ্যাঁ, তো এটা সম্বন্ধে কি আগে কখনো আলোচনা হয়েছে তোমাদের এই প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন সম্বন্ধে? তোমরা এটা সম্বন্ধে জানো কিছু? মানে কোনো আইডিয়া আছে কিনা এটা সম্বন্ধে, কোনো নলেজ আছে কিনা তোমাদের? তোমরা কি ওয়ার্ড, হ্যাঁ বলো। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বলতে স্যার আমরা হচ্ছে যে মেরাসমাস আর কোয়াশিওরকে ওই ডিফারেন্সটা পড়ছো না? জি স্যার, এটা ডিফারেন্সটা পড়ছি। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। এমনি তোমরা দেখছো প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের পেশেন্ট দেখছো তোমরা? ওয়ার্ডে দেখছো তোমরা না দেখো নাই? জি স্যার, আলাদা কর্নার আছে স্যার। আচ্ছা আচ্ছা, তোমরা এই যে বললে একজন যে কোয়াশিওর, তারপরে হচ্ছে মেরাসমাস, এই ধরনের পেশেন্ট কি তোমরা দেখছো? মেরাসমাস বা কোয়াশিওর দেখছো তোমরা? স্যার মেরাসমাসের পেশেন্টে ছিলাম আমি স্যার। মেরাসমাসের পেশেন্ট দেখছো না? আচ্ছা, কোয়াশিওর মেরাসমাসটা কিরকম থাকে বলো তো, আর কোয়াশিওর কিরকম থাকে? মেরাসমাস যে বেবি থাকবে হচ্ছে কি স্যার একেবারে লিনেন থিন থাকবে স্যার, একেবারে তার থাকবে। মেরাসমাস মানে কি একদম ওয়াস্টেড, হ্যাঁ, মানে ভিজিবল ওয়াস্টিং দেখা যাবে একদম, মাসল ওয়াস্টিং থাকবে। হ্যাঁ হ্যাঁ, আর কোয়াশিওর হচ্ছে ফোলা থাকবে, হ্যাঁ ঠিক আছে, ইডিমা থাকবে, কেমন ঠিক আছে, এটা হলো কোয়াশিওর। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা একটু মানে জাস্ট একটু ব্রিফ একটু আলাপ করি আর কি, কেমন ঠিক আছে। তাহলে প্রথম কথা হচ্ছে যে ধরো প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের প্রথম কথা হচ্ছে যে আমরা হোয়াট ইজ ম্যালনিউট্রিশন, হ্যাঁ ডেফিনেশনটা কি কি বলতে পারবা? হোয়াট ইজ ম্যালনিউট্রিশন? ম্যালনিউট্রিশন কিন্তু দুই ধরনের বোঝায়, একটা হলো আন্ডার নিউট্রিশন এবং ওভার নিউট্রিশন, বুঝতে পারছো? দুইটাই কিন্তু হচ্ছে মেল। মেল মানে কি? হ্যাঁ, মেল মানে হচ্ছে মেল, আমরা বলি না মেল অ্যাডজাস্ট, ঠিক আছে। নিউট্রিশনের এখানে কিছু অ্যাবনর্মালিটি আছে, মেল নিউট্রিশন, সেটা তোমার মেরাসমাস মেল নিউট্রিশন, আবার যার ওভার মানে ওভারওয়েট যেটা, সেটাও কিন্তু মেল নিউট্রিশন, ঠিক আছে। এই জন্য মেল নিউট্রিশন বলতে আমরা আন্ডার নিউট্রিশন প্লাস ওভার নিউট্রিশন, আমরা দুইটাকে আমরা বুঝি মেল নিউট্রিশন। তাহলে এটা ডেফিনেশন আছে একটা, মেল নিউট্রিশন ডেফিনেশন বলতে পারবা তোমরা চট করে? আচ্ছা, এটা হচ্ছে একটা কি, একটা আমরা বলি যে ক্লিনিক্যাল এবং প্যাথোলজিক্যাল কন্ডিশন, হ্যাঁ সংক্ষেপে আমরা বলি যে ক্লিনিক্যাল প্যাথোলজিক্যাল কন্ডিশন, যেখানে কি হয় অ্যাবসলিউট অর রিলেটিভ ডেফিসিয়েন্সি অর এক্সেস অফ প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড, ঠিক আছে। এটা ক্লিনিকো প্যাথোলজিক্যাল কন্ডিশন, কারণ কোনো কিছু একটা যদি হয়, যদি ওভার নিউট্রিশন হয়, হ্যাঁ বাচ্চাটা যদি ওভারওয়েট হয়, খুব মোটা হয়, হ্যাঁ তারও কিছু একটা ক্লিনিকো প্যাথোলজিক্যাল কন্ডিশন থাকবে। আবার যদি সে আন্ডার নিউট্রিশন হয়, কেমন, তারও কিছু একটা ক্লিনিক্যাল এবং প্যাথোলজি। ক্লিনিক্যাল মানে হচ্ছে আমরা দেখে, আর প্যাথোলজিক্যাল মানে হচ্ছে যে আমরা ইনভেস্টিগেশন করে বা তার যেটা প্যাথোফিজিওলজি যে চেঞ্জটা তার মধ্যে হচ্ছে, কেমন, এটাই হচ্ছে ক্লিনিকো প্যাথোলজিক্যাল কন্ডিশন। কেন হচ্ছে? ডিউ টু ডেফিসিয়েন্সির কারণে হইতে পারে, অথবা এক্সেসও হইতে পারে। হ্যাঁ, কি ওই যে আমরা যে খাবারগুলো আমরা বলি প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড, হ্যাঁ, ফলে কি হয় এখান থেকে কিছু রেজাল্টিং পোর গ্রোথ এন্ড মেন্টাল ডেভেলপমেন্ট, এটাই হচ্ছে আমাদের ম্যালনিউট্রিশনের ডেফিনেশন, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা আসো পাশাপাশি আমরা বলি তাহলে হোয়াট ইজ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন? স্যার ডেফিনেশনটা আবার একটু বলেন স্যার। এটা হচ্ছে একটা ক্লিনিকো প্যাথোলজিক্যাল কন্ডিশন, হ্যাঁ মানে ক্লিনিক্যাল এন্ড প্যাথোলজিক্যাল কন্ডিশন in which there is absolute অথবা রিলেটিভ deficiency or excess, ঠিক আছে, one or more of the proximate principles of food। আমাদের ওই যে প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড আছে না কতগুলি, 6টা, ঠিক আছে। কেমন, এটা এক্সেস হইতে পারে, এটা ডেফিসিয়েন্সি হইতে পারে, অ্যাবসলিউট ডেফিসিয়েন্সি হইতে পারে, রিলেটিভ ডেফিসিয়েন্সি হইতে পারে, হ্যাঁ ঠিক আছে। ফলে কি হয় রেজাল্টিং ইন হ্যাঁ পোর গ্রোথ এন্ড মেন্টাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। এটি হচ্ছে তোমার ম্যালনিউট্রিশনের ডেফিনেশন। তাহলে এবার আসো হোয়াট ইজ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন? হোয়াট ইজ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বলতে পারবা? একই, ওইটার কাছাকাছি। এটাও তোমার হচ্ছে ওই একই কথা, যে ক্লিনিক্যাল এন্ড প্যাথোলজিক্যাল কন্ডিশন, ঠিক আছে, বলতে পারবা কেউ?
কেন হচ্ছে? ডিউ টু ভেরিং ডিগ্রি অফ ডেফিসিয়েন্সি অফ প্রোটিন অ্যান্ড ক্যালোরি। ঠিক আছে, ভেরিং ডিগ্রি মানে কারো কম হতে পারে, কারো অনেক বেশি হতে পারে, সবার ডেফিসিয়েন্সি তো সমান না, কারো ডেফিসিয়েন্সি খুব বেশি হচ্ছে, কারো ডেফিসিয়েন্সি খুব কম হচ্ছে। ঠিক আছে, ক্লিনিকো প্যাথোলজিক্যাল কন্ডিশন, হ্যাঁ, ডিউ টু ভেরিং ডিগ্রি অফ ল্যাক অফ ভেরিং ডিগ্রি অফ প্রোটিন অ্যান্ড ক্যালোরি, এবং এটা কাদের বেশি হয়? অকারিং ইন ইনফ্যান্ট এন্ড ইয়াং চিলড্রেন। এবং একটা কথা আছে খুব ইম্পর্টেন্ট লাস্টে, ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ ইনফেকশন। একটা কথা মনে রাখবা যে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের যে বাচ্চাগুলো, দে আর অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ ইনফেকশন। সেটা কি হতে পারে? ইনফেকশনটা তুমি দেখতেও পারো, অথবা ইনফেকশনটা বাচ্চাদের অনেক সময় এটা হিডেন থাকে, এটা বোঝা যায় না। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, এটা ডেফিনেশন। এগুলো আছে, বই আছে, ঠিক আছে, এগুলো বই আছে, সবকিছু আছে। এখন তোমাদেরকে একটা প্রশ্ন করা হয়, হোয়াট আর দ্য কমন নিউট্রিশনাল প্রবলেম ইন বাংলাদেশ? আমাদের দেশে কমন নিউট্রিশনাল প্রবলেম কি কি আছে? এটা তোমরা পারবা, বলো তো দেখি, এটা সোজা। হোয়াট আর দ্য কমন নিউট্রিশনাল প্রবলেম ইন বাংলাদেশ? দুই একটা বলো। হ্যাঁ, কি বললা? নাইট ব্লাইন্ডনেস। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নাই তো, হয়েছে তো, ভিটামিন এ ডেফিসিয়েন্সি। ঠিক আছে, তারপরে স্যার আয়রন ডিফিসিয়েন্সি। হ্যাঁ, আয়রন ডেফিসিয়েন্সি। কি হয় আয়রন ডেফিসিয়েন্সিতে? বলো, হয়েছে? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এনিমিয়া, ভেরি গুড। এটা আমরা বলি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। যেটা কেমন? আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া বলছো একটা, আরেকজন একটা বলছো ভিটামিন এ ডেফিসিয়েন্সি। ঠিক আছে, আর কি ডেফিসিয়েন্সি আছে বলো? হুকওয়ার্ম ইনফেস্টেশন। হ্যাঁ বলো। হুকওয়ার্ম ইনফেস্টেশন। ওয়ার্ম ইনফেস্টেশন, আচ্ছা। এটাতে ইয়ে হয়, ওই যে হুক আর্ম যেটা হয়, হ্যাঁ, আয়রন লস হয়, সেখান থেকে তোমার আচ্ছা এনিমিয়া হয়। হ্যাঁ, আর এই যে প্রথমটাই বলো, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। ঠিক আছে, এটাই প্রথম বলো, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। তারপর আর কি আছে? আর দুই একটা বলো না, আরেকটা বলো। গলগন্ড রোগ হয় কোথায়? আয়োডিন ডেফিসিয়েন্সি স্যার, আয়োডিন। হ্যাঁ, আয়োডিন ডেফিসিয়েন্সি। ঠিক আছে, আরেকটা হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি। এটা হচ্ছে তোমার কি হয়? হাইপোথাইরয়েডিজম হয়, তাই না? আয়োডিন থেকে গলগন্ড রোগ হয়। এই খেলা ভাই যাবো। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের জিজ্ঞেস করা হয় যে কমন নিউট্রিশনাল প্রবলেম কি কি আছে আমাদের দেশে। হ্যাঁ, ঠিক আছে। এখন এই যে ম্যাল নিউট্রিশন, এই ম্যাল নিউট্রিশনের কারণ কি? হোয়াট আর দ্য কজেস অফ ম্যাল নিউট্রিশন? হোয়াট আর দ্য কজেস অফ ম্যাল নিউট্রিশন? বলো দেখি, দুই একটা বলো না, বুদ্ধি করে বলো। কিছু আছে তোমার, আমি বলে দিই, কিছু আছে বায়োলজিক্যাল ফ্যাক্টর, আর কিছু আছে তোমার সোশ্যাল এবং কালচারাল ফ্যাক্টর। কয়েকটা বায়োলজিক্যাল ফ্যাক্টর বলো। বায়োলজিক্যাল ফ্যাক্টর কিছু বলো দেখি। মোবাইলটা ঠিক মতো লো বার্থ ওয়েট। হ্যাঁ, ভেরি গুড। একটা হলো লো বার্থ ওয়েট, বাচ্চা যদি ছোট হয় তাহলে বাচ্চাটা কি হতে পারে? ম্যালনিউট্রিশন হতে পারে। ঠিক আছে, তারপরে হইছে একটা হচ্ছে লো বার্থ ওয়েট, তারপরে মাল্টিপল বার্থ। সরি, মাল্টিপল বার্থ। মাল্টিপল বার্থ। হ্যাঁ, একটা ফ্যামিলিতে যদি অনেকগুলো বাচ্চা থাকে, ঠিক আছে, ধরো তার যদি সোশিও ইকোনমিক কন্ডিশন যদি প্যারেন্টসের যদি ভালো না থাকে, একটা ফ্যামিলিতে অনেকগুলো বাচ্চা, তাহলে কি হবে? সবাইকে ঠিক মতো হ্যাঁ নিউট্রিশন মেনটেন করতে পারবে না। হ্যাঁ, একটা হলো মাল্টিপল বার্থ। তারপরে ইলেকট্রিটি। সরি, এজ অফ দ্য মাদার। এজ অফ দ্য মাদার। হ্যাঁ, যদি কম বয়স হয় অথবা বেশি বয়স হয়। তারপরে দুইটা মানে বাচ্চার মধ্যে যদি স্পেসটা কম থাকে, ঠিক আছে, হ্যাঁ, ইন্টারভেল যদি কম থাকে, দুইটা বাচ্চার মধ্যে স্পেস যদি কম থাকে, তাহলে হইতে পারে। আর দেখা গেছে যে ফ্যামিলিতে অনেক সময় যদি ফিমেল চাইল্ড থাকে, এটা সব জায়গায় না, হ্যাঁ, মেয়ে বাচ্চাগুলো একটু দেখা যায় যে নেগলেক্টেড থাকে আর কি। কেমন? ঠিক আছে, তোমরা ইয়া দেখছিলা মিনা কার্টুন? দেখো নাকি মিনা আর রাজু? হ্যাঁ, দেখছো কখনো? দেখতাম স্যার। ছোটবেলায় দেখতা, হ্যাঁ। তো সেখানে মিনা আর রাজু খাইতে বসছে, কেমন? তো রাজুকে খুব বেশি করে দিছে, মিনাকে খাবার কম দিছে। হ্যাঁ, এটা একটা শিক্ষণীয় একটা ইয়ে আর কি, তোমার একটা ইয়ে ছিল। হ্যাঁ, তো সেটা পরেই হয়েছে কেন রাজুকে কেন বেশি দেয়া হইলো, মিনাকে কেন কম দেয়া হইলো আর কি, পরে সেটা সমাধান করা হয়েছে আর কি। তো দেখা গেছে যদি ফ্যামিলিতে কোনো ফিমেল চাইল্ড থাকে,
এটা এখন সব জায়গায় না, এটা হচ্ছে ওই কিছু কিছু ধরো ভিলেজ এরিয়াতে বা ইলিটারেসি ইগনোরেন্ট যেখানে খুব বেশি, ওইসব জায়গায় এগুলো দেখা গেছে খুব বেশি, যে ফিমেল চাইল্ডগুলো একটু নেগলেক্টেড হয়। হ্যাঁ, অনেক সময় আমাদের ছেলে মেয়ে কয়জন, হ্যাঁ, এবং খুব দুঃখজনক, মেয়েকে বাদ দিয়ে আর ছেলেকে কাউন্ট করে বলে আমার এতগুলো ছেলে, তখন আমরা বকা দিই যে আপনি আপনার মেয়েকে ধরেন না কেন, কাউন্ট করেন না কেন। সব জায়গায় না, হ্যাঁ, কোনো কোনো জায়গায় এখনো এটা আছে আর কি। আচ্ছা, এটা হলো কিছু বায়োলজিক্যাল ফ্যাক্টর। আর কিছু সোশ্যাল এবং কালচারাল। সোশ্যাল কালচারাল যেমন ধরো ব্রেস্ট ফিডিং, ঠিক আছে, আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কতদিন পর্যন্ত বলি? আমরা 6 মাস পর্যন্ত বলি, তাই না? সেক্ষেত্রে একটা ব্রেস্ট ফিডিং সম্বন্ধে অনেকের একটা ভুল ধারণা আছে, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কে করাতে চায় না। অনেক সময় দেখা গেছে যে উইনিং এর ব্যাপারে, হ্যাঁ, আর্লি উইনিং অথবা লেট উইনিং, উইনিং যদি আর্লি করে সেক্ষেত্রে তোমার ম্যালনিউট্রিশন হয়। হ্যাঁ, আমাদের দেশে এখনো দেখা গেছে, তোমরা অবাক হয়ে যাবা, যে একদিনে 1 মাসের বাচ্চা বা ধরো 2 মাসের বাচ্চা ওরা ব্রেস্ট ফিডিং না করায় ওই যে চালের গুঁড়া, হ্যাঁ, লেজ, এটা সুজি, সাগু, বার্লি বা টিনের দুধ এগুলো খাওয়ায়। হ্যাঁ, এটা একটা মানে মানুষের একটা ভুল ধারণা আর কি, ঠিক আছে। অথবা লেট উইনিং, উইনিং যদি দেরিতে করে, হ্যাঁ, ব্রেস্ট ফিডিং তো আমরা 6 মাস পর্যন্ত বলি। এখন কেউ যদি দেখা যায় যে 6 মাস পরে সে ব্রেস্ট ফিডিং করাইতেছে, হ্যাঁ, উইনিংটা দেরিতে করতেছে, সেই ক্ষেত্রে তোমার এই যে ম্যালনিউট্রিশন ডেভেলপ করে। তারপরে আছে কিছু ধরো তোমার এই যে সিঙ্গেল প্যারেন্টস ফ্যামিলি, হয়তো বাবা নাই বা মা নাই, সেই ক্ষেত্রে দেখা গেছে যে ম্যালনিউট্রিশন হয়। হ্যাঁ, তারপর হচ্ছে কিছু ফলস বিলিভ, ইলিটারেসি, ইগনোরেন্স, হ্যাঁ, ঠিক আছে, এগুলো হচ্ছে ম্যালনিউট্রিশনের একটা আমাদের দেশে অন্যতম একটা প্রধান কারণ অনেকগুলো, ঠিক আছে। এখন আমরা এই ম্যালনিউট্রিশন যেটা, এই ম্যালনিউট্রিশনকে আমরা আসলে কি কি জিনিসগুলো দেখে আমরা ম্যালনিউট্রিশনকে আমরা ক্লাসিফিকেশন করি, আমরা কি দেখি আসলে। এবং এই ম্যালনিউট্রিশনটা হচ্ছে আমাদের কত, আমরা সাধারণত 5 বছর পর্যন্ত, আন্ডার 5, এবং এই আন্ডার 5 এই ম্যালনিউট্রিশন আমাদের দেশে কিন্তু এই ডিউ টু প্রোটিন এর যে ম্যালনিউট্রিশন আমাদের দেশে কিন্তু মৃত্যুর সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, আমাদের ধরো স্টান্টিং, ওয়াস্টিং, আন্ডারওয়েট, হ্যাঁ, এগুলো অনেক বেশি, 41%, 36%, এরকম 40% এর মতো আর কি। তো এখন আস্তে আস্তে অবশ্য অনেকটা ইয়া হচ্ছে, এগুলো মানে কমে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। এগুলো কাউন্সিলিং এর মাধ্যমে মানুষের ওই যে বিভিন্ন মিডিয়া বলার কারণে এগুলো আস্তে আস্তে এখন অনেকটা মানে ঠিক হচ্ছে আর কি। তবে এখনো আছে, অনেক জায়গায় আছে, ঠিক আছে, যারা ধরো বয়স্ক দাদা দাদি বা নানা নানি যারা অনেক আগের, হ্যাঁ, তাদেরকে অনেক সময় এই যে বোঝানো যায় না, হ্যাঁ, যার কারণে দেখা গেছে যে এই বাচ্চাগুলো ম্যালনিউট্রিশন নিয়ে আসে। আমরা ম্যালনিউট্রিশন সাধারণত আমরা কি কি জিনিস দেখি? আমরা দেখি মিড আপার আর্ম সার্কামফারেন্স, ঠিক আছে, এর একটা ফিতা আছে, ফিতা দিয়ে আমরা ধরো একটা মাঝামাঝি একটা পয়েন্ট নেই, ওলিক্টেরন প্রসেস আর এখানে একটোমিয়ান প্রসেসের মাঝখানে আমরা একটা মিড পয়েন্ট হিসাব করে ওখানে আমরা মিড আপার আর্ম সার্কামফারেন্সটা দেখি, এটাকে বলে মিড আপার আর্ম সার্কামফারেন্স, এটা দেখি। তারপরে হচ্ছে আমরা দেখি ওয়েট ফর লেংথ, অথবা আমরা বলি ওয়েট ফর হাইট। ওয়েট ফর লেংথ হচ্ছে এটা হলো তোমার 2 বছর পর্যন্ত, আর 2 বছর পরে আমরা বলি হাইট, হ্যাঁ, ওয়েট ফর হাইট, হ্যাঁ, এটা দেখি। আরেকটা আছে ইডিমা, হ্যাঁ, এগুলো দেখে আমরা সাধারণত এই ম্যালনিউট্রিশনটাকে আমরা ক্লাসিফিকেশন করি, ঠিক আছে, বুঝতে পারছো? এগুলো তোমাদের ওই যে প্র্যাকটিক্যালি ক্লাসে আসলে তখন এই ফিতা তোমাদের দিয়ে দেখানো হবে কিভাবে মাপা হয়, ঠিক আছে, ওটা দেখলে তোমাদের জিনিসটা আরো একটু ক্লিয়ার হবে। তো এগুলো দেখে আমরা ওই ম্যালনিউট্রিশনকে সাধারণত আমরা এমনি 2টা ভাগে ভাগ করি, একটা হচ্ছে মডারেট একুট ম্যালনিউট্রিশন আর একটা হচ্ছে সিভিয়ার একুট ম্যালনিউট্রিশন, হ্যাঁ, ঠিক আছে। তো আমরা যখন আগে, অনেক আগে আরো কিছু পুরান ক্লাসিফিকেশন ছিল, হ্যাঁ, এগুলো তোমরা নাম শুনছো কিনা, একটা হচ্ছে ওয়াটারলো ক্লাসিফিকেশন, ঠিক আছে, ওয়েলক্লাম ক্লাসিফিকেশন, তারপরে গোমেজ ক্লাসিফিকেশন, হ্যাঁ, তারপরে ডাব্লিউএইচও এর একটা ক্লাসিফিকেশন আসছে, ঠিক আছে। তো এগুলো এখন আর আমরা বলি না যেটা ওই তোমার গোমেজ ক্লাসিফিকেশন, ওয়াটারলো বা ওয়েলকাম ক্লাসিফিকেশন, এখন আর এগুলো নাই। এখন আমরা জাস্ট আমরা দেখি একটা মিড আপার আর্ম সার্কামফারেন্স, আমরা দেখি হচ্ছে যে তোমার বাইপেডাল ইডিমা, হ্যাঁ, এগুলো দেখে আমরা, আর একটা হলো যে ওয়েট ফর লেংথ, এগুলো হিসাব করে আমরা তোমার এই ম্যালনিউট্রিশন আমরা ক্লাসিফিকেশন করি। এখন এখানে একটা কথা আছে, জেড স্কোর। জেড স্কোরের নাম শুনছো তোমরা? জেড স্কোর, জি স্যার। জেড স্কোর জিনিসটা কি বলো তো? জেড স্কোরটা কি? হোয়াট ইজ জেড স্কোর? ম্যালনিউট্রিশনটা আসলে অনেক বড় একটা সাবজেক্ট, এটা আসলে এত অল্প সময়ের মধ্যে কভার আপ করা যায় না। জেড স্কোরটা কি? জেড স্কোরে যে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি বলতো? এই যে আমি বললাম যে ধরো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা আমরা বলি লেস দেন 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হ্যাঁ, বা ধরো 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন,
বা 2 থেকে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই জিনিসটা কি জাস্ট এত ডিপে তোমাদের দরকার নাই, মানে কতটুকু তোমরা জানো আর কি। স্যার মানে সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে ভ্যালু গুলা কতটা সেন্ট্রাল, হ্যাঁ সেন্ট্রাল টেন্ডেন্সি মানে মিন যেটা Mean. হবে ওয়েট। হ্যাঁ বলো এই বয়সে একটা বাচ্চার মিন ওয়েটটা কত, হ্যাঁ বলো শেষ করো এখান থেকে। স্যার মানে মিন থেকে ভ্যালু গুলা কতটা ডেভিয়েটেড আর সে কি, মানে ডেভিয়েটেড, হ্যাঁ frequent। সে আসলে তার কতটা মিন কতটা থাকার কথা, ওই মিন এ থেকে ওয়েট থেকে সে তার মানে বয়সের সাথে এই বয়সে একটা বাচ্চার মিন ওয়েট কতটুকু থাকতে হবে, ওইখান থেকে সে কতটা ডেভিয়েটেড, এটাই হলো তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এর একটা সূত্র আছে বইয়ে, এটা সূত্রটা একটু মুখস্থ করে নিও, এটা বই আছে, সব বই আছে কেমন কিভাবে তোমার এই যে জেড স্কোর বের করতে হয়। হ্যাঁ 50 পার্সেন্টাইল মাইনাস 50 পার্সেন্টাইল ডিভাইডেড বাই হ্যাঁ 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর কি। হ্যাঁ 1 পয়েন্ট, এটা তোমরা দেখে নিও, এটা প্রত্যেকটা বই আছে এটা, ঠিক আছে এটা কিভাবে বের করতে হয়। এটা অত তোমাদের ডিপে যাবে না 5th ইয়ারে, এটা হয়তো আমরা সূত্রটা একটু ধরতে পারে যে ওই ইয়ের থেকে সে কতটা ডেভিয়েটেড, এবং এটা গ্রোথ চার্ট আছে, এই গ্রোথ চার্ট থেকে আমরা এটা বের করি আর কি, ঠিক আছে হ্যাঁ যে এটা কতটা সে ডেভিয়েটেড, হ্যাঁ ঠিক আছে মিন ওয়েট থেকে আর কি। আচ্ছা তো এখন আসো আমরা এইভাবে কিভাবে আমরা ক্লাসিফিকেশন করি। হ্যাঁ এই যে অ্যাকিউট ম্যালনিউট্রিশন আমরা যে বললাম, একটা ধরো সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন, হ্যাঁ কিভাবে আমরা ক্লাসিফিকেশন করি। এখন আমরা এটা ক্লাসিফিকেশন করি হচ্ছে আমরা দেখি ওই যে যেটা বললাম যে একটা হলো তোমার 6 মাস থেকে 59 মাস, আর একটা হচ্ছে তোমার তোমার লেস দেন 6 মান্থ, ঠিক আছে এটা হলো সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন। আমরা কিভাবে ক্লাসিফিকেশন করি তার মধ্যে একটু বলে ফেলি, মডারেট অ্যাকিউট আর সিভিয়ার অ্যাকিউট আমরা কিভাবে ভাগ করি। আমরা মিড আপার আর্ম সার্কামফারেন্স দেখি, এটা যদি তোমার 115 মিলিমিটারের নিচে থাকে, লেস দেন 115 মিলিমিটার, হ্যাঁ তাহলে আমরা বলি এটাকে মডারেট সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, অথবা যদি বাইপেডাল ইডিমা থাকে, ঠিক আছে এটাকে আমরা বলি মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন। আর যদি এটা তোমার তার বেশি থাকে, ঠিক আছে বিড়ালে খুব ডিস্টার্ব করতেছে, এটা যদি তোমার 115 থেকে 124 মিলিমিটারের মধ্যে থাকে তখন আমরা বলি এটা মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন, ঠিক আছে। আর সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন হচ্ছে লেস দেন 115 মিলিমিটার, অথবা যদি বাইপেডাল ইডিমা থাকে তাহলে এটাকে আমরা বলি সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন। এখন এই সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন কে আমরা আবার বয়স হিসাবে আমরা এটা দুই ভাগে ভাগ করছি, একটা হলো তোমার 6 মাস থেকে, এটা হলো 59 মাস, আর একটা হচ্ছে তোমার লেস দেন 6 মান্থ, ঠিক আছে। আমরা এই বয়সের দুইটাকে আলাদা করে আমরা এটা কিছুটা আমরা কিছু জিনিসের প্যারামিটার দিয়ে আমরা এটাকে ভাগ করছি। তাহলে প্রথমে আসো যে 6 মাস থেকে আমরা 59 মাস আমরা স্যার আপার আর্ম দিয়ে যেটা করলেন স্যার এটা আবার একটু বলেন তো, কোনটা সিভিয়ার হ্যাঁ আপার আর্ম, হ্যাঁ এটা হলো আমি বললাম যে এটা হলো আমরা বলি মিড আপার আর্ম সার্কামফারেন্স, মিড আপার আর্ম সার্কামফারেন্স, ঠিক আছে। এটা হলো যে মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন আমরা কখন বলবো, 115 থেকে যদি 124 মিলিমিটার হয়, 115 থেকে 124 মিলিমিটার মিড আপার আর্ম সার্কামফারেন্স, হ্যাঁ এটা হলো মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন। আর যদি 115 মিলিমিটারের নিচে হয় তাহলে হচ্ছে এটা সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, ঠিক আছে। আর আমরা যদি ওয়েট ফর হাইট বা ওয়েট ফর লেংথ দিয়ে যদি আমরা বলি তাহলে হচ্ছে যদি -2 থেকে -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয় এটাকে আমরা বলি মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন, আর যদি লেস দেন 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয় তাহলে আমরা বলি এটাকে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, ঠিক আছে। আর যদি বাইপেডাল ইডিমা থাকে তাহলে আমরা সেটাকে বলি সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, হ্যাঁ ঠিক আছে। একটু শুনে রাখো, বড় বই খুলে দেখবে এগুলি সবই বই আছে, হ্যাঁ ঠিক আছে। এখন ওই যে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন আমরা কিভাবে অ্যাসেসমেন্ট করব, ঠিক আছে। ওই যে আমি যেটা বলতেছিলাম যে একটা হলো 6 মাস থেকে 59 মাস, আর একটা হচ্ছে তোমার 6 মাসের নিচে যেটা আমরা ক্লাসিফিকেশন করি আর কি। এখন ওই যে এটা তো কিছুটা বলে ফেললাম যে মিড আপার আর্ম সার্কামফারেন্স, হ্যাঁ এই মিড আপার আর্ম সার্কামফারেন্সটা আমরা কিন্তু এই যে 6 মাস থেকে 59 মাস বয়সের বাচ্চাদেরকে আমরা দেখি, কিন্তু 6 মাসের নিচে বাচ্চাদেরকে আমরা দেখি না, হ্যাঁ। তো এটা কিভাবে, এটা তো বলছি যে যদি তোমার 115 মিলিমিটারের নিচে থাকে কেমন, হ্যাঁ একটা ক্রাইটেরিয়া, অথবা যদি এটা তোমার বাইপেডাল ইডিমা থাকে কেমন, বাইপেডাল ইডিমা থাকলে আমরা বলবো সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, মানে বাইপেডাল মানে দুই দিকে ইডিমা থাকবে সিমেট্রিক্যাল, অথবা যদি ওয়েট ফর লেংথ অথবা ওয়েট ফর হাইট যদি আমরা বলি লেস দেন -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে। এগুলো থাকলে আমরা বলবো যে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, এটা একটাও থাকতে পারে অথবা একের বেশিও থাকতে পারে, ঠিক আছে। আর হচ্ছে যেটা তোমার লেস দেন 6 মান্থ, লেস দেন 6 মান্থে আমরা হলো
ওইখানে তোমার মিড আপার আর্ম সার্কামফারেন্সটা নাই, ওইখানে আছে তোমার ভিজিবল ওয়াস্টিং, মানে তুমি চোখে দেখে, হ্যাঁ তুমি দেখতেছো একটা বাচ্চা, আমি ধরো বিছানায় শুয়ে দিলাম, ওইটা চোখে দেখে তুমি দেখতেছো যে তার একেবারে ভিজিবল ওয়াস্টিং, বোঝাই যাচ্ছে যে বাচ্চাটা সিভিয়ারলি ওয়াস্টেড। ঠিক আছে, যদি ভিজিবল ওয়াস্টিং থাকে, আর হচ্ছে যদি ওই যে ওয়েট ফর লেংথ যেটা বলছে সেটা যদি -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকে, অথবা যদি বাইপেডাল ইডিমা থাকে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো যে সিভিয়ার একুট ম্যালনিউট্রিশন। এটা হচ্ছে লেস দেন 6 মান্থ। এটা হচ্ছে যদি ওয়ার্ডে যদি তোমরা আসো, ওয়ার্ডে আসলে রোগীগুলি দেখলে বা তোমার এই যে হিসাবগুলো দেখলে তোমাদের জন্য ওটা অনেকটা আসলে এগুলো প্র্যাকটিক্যালি আলাপ করলে অনেকটা তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। ঠিক আছে, এখানেও যদি আমরা একটা অথবা তার বেশি যদি আমরা পাই, এই সাইনগুলি পাই, তাহলে আমরা বলবো এটা সিভিয়ার একুট ম্যালনিউট্রিশন। এতটুকু পর্যন্ত হয়েছে? স্যার ইসের ক্ষেত্রে ওই সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনের ক্ষেত্রে স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কতটুকু বলছিলেন স্যার? লেস দেন -3, লেস দেন -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কেমন? জি স্যার। তোমরা ওই যে ক্লাস শেষে তোমাদের কাছে কি এই ম্যালনিউট্রিশনের কোনো গাইডলাইন আছে না? তোমরা এমনি বই পড়ো, ওই আমাদের বই, ওই স্যারদের বই পড়ো? কোনটা পড়ো তোমরা? বই স্যার, আবিদ মোল্লা কারটা স্যারের তোমরা বই। ফলো করো কোনটা বলো তো? স্যার আবিদ হোসেন মোল্লা স্যারের বই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা করলে হয়েছে, অসুবিধা নাই, ঠিক আছে, সমস্যা নেই। এটা আবার ওই যে তোমাদের তো এত কিছু লাগে না, গাইডলাইন তোমাদের দরকার নাই, ওই স্যারের বই ফলো করলে হবে, ঠিক আছে। তাহলে এখন আসো, ওই যে ইডিমার কিছু গ্রেড আছে আর কি, কেমন? এগুলো আমাদের মনে হয় তোমাদের 5th এর এগুলো ধরে না, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। হ্যাঁ, গ্রেড 1 আমরা বলি যদি তোমার এই যে মানে ইয়াতে থাকে, যদি হাতে এবং পায়ে যদি থাকে, কেমন, ফিট এবং ধরো অ্যাঙ্কেলে যদি থাকে, এগুলি বলি আমরা গ্রেড 1। হ্যাঁ, তারপরে হচ্ছে আপার লেগ অথবা হাতে যদি আর্ম পর্যন্ত থাকে, এটাকে আমরা বলি গ্রেড 2। আর একটা হচ্ছে সারা শরীরে ইডিমা, এটাকে আমরা বলি গ্রেড 3, জেনারেলাইজড ইডিমা আর কি। এগুলো আমার মনে তোমাদের দরকার নাই, 5th ইয়ার এগুলো ধরবে না। এখন আসো আমরা এটার ম্যানেজমেন্ট আমরা কিভাবে করি। তোমাদেরকে কিন্তু এবার আমি পরীক্ষায় ছিলাম তো শুধু স্টেপগুলি ধরা হয়। হ্যাঁ, তোমাদের ওই যে 10টা স্টেপ আছে না, পড়ছো তোমরা আগে? পড়ো না দেবো তো? ম্যালনিউট্রিশন নিয়ে কি আগে ক্লাস হয়েছে না হয় নাই? আগে কোনো ক্লাস হয়েছে, লেকচার ক্লাস হয়েছে ম্যালনিউট্রিশন নিয়ে? না স্যার। জি না মানে কখনো হয় নাই? জি না স্যার। ও আচ্ছা, এখন ওইটা হলো যে তোমাদেরকে আমরা একটা বাচ্চা তুমি আসলো, তুমি এটাকে ধরো তুমি অ্যাসেসমেন্ট করলা, তুমি ম্যালনিউট্রিশন তুমি ডায়াগনোসিস করলা, ঠিক আছে। হ্যাঁ, এখন এটাকে আমরা কিভাবে আমরা ট্রিটমেন্ট করি। তোমাদের এবার পরীক্ষাতে ওই মেইনলি 10টা স্টেপই ধরা হয়েছে। হ্যাঁ, দেখছি আমি, হ্যাঁ 10টা স্টেপ ধরা হয়েছে, যে 10 স্টেপ অফ তোমার ওই যে আমরা যে ফর ম্যানেজমেন্ট অফ ম্যালনিউট্রিশন, 10টা স্টেপ। 10টা স্টেপের মধ্যে হ্যাঁ এগুলি একদম মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, অনেক সময় আছে যে মনে থাকে না, মাঝে মাঝে একটু নিজে একটু মানে চোখ বন্ধ করে একটু চিন্তা করবা যে কোনটা বাদ পড়ে গেল। তা আমরা একটা ম্যালনিউট্রিশনের বাচ্চা যখন আসে তখন কি থাকে, অনেক ধরনের সমস্যা থাকে, এদের নানা রকম কমপ্লিকেশন থাকে, কেমন, ঠিক আছে। যেমন তোমার কি প্রবলেম নিয়ে আসে, একটা ম্যালনিউট্রিশনের বাচ্চা হাইপোগ্লাইসেমিয়া থাকতে পারে, হাইপোথার্মিয়া থাকতে পারে, একটা পেশেন্টের একটা ডিহাইড্রেশন থাকতে পারে। তারপরে যেটা বললাম যে একটা ম্যালনিউট্রিশনের পেশেন্ট সবসময় কি থাকবে, অ্যাসোসিয়েটেড উইথ ইনফেকশনটা এটা হিডেনও থাকতে পারে, তুমি বুঝতেই পারবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে তাদের অনেক ইলেকট্রোলাইট ডেফিসিয়েন্সি থাকে, মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থাকে। হ্যাঁ, ঠিক আছে। তো এই সব কিছু নিয়েই তো তোমার আসলে তৈরি হয় একটা ম্যালনিউট্রিশন। তো আমাদের আসার পরে এই ইমিডিয়েটলি আমাদের এই এগুলো এই সমস্যাগুলো সমাধান করা লাগে আর কি। তো ম্যালনিউট্রিশন বাচ্চা যখন ভর্তি হয়, অ্যাসেসমেন্ট করার পরে আমরা প্রথমে দেখি যে এটা কি সিভিয়ার একুট ম্যালনিউট্রিশন না মডারেট একুট ম্যালনিউট্রিশন। আমরা এটার ওজন নেই, হ্যাঁ, কতগুলি অ্যানথ্রোপোমেট্রি বলি আমরা, যেমন হাইট নেই, আমরা ওয়েট নেই, ঠিক আছে, আমরা মিড আপার আর্ম সার্কামফারেন্স নেই, নিয়ে আমরা প্রথমে এটা বের করি যে আসলে সে কতটা ডেভিয়েটেড, হ্যাঁ, সে কোন জায়গায় আছে, হ্যাঁ, সে কি লেস দেন -3 কিনা বা -2 থেকে -3 কিনা, সেটা ডেভিয়েটেড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা, হ্যাঁ, সে কতটা ডেভিয়েটেড আছে, তার ইডিমা আছে কিনা, ঠিক আছে, স্কিন কোনো চেঞ্জ আছে কিনা, সবকিছু অ্যাসেসমেন্ট করে তারপর আমাদের ট্রিটমেন্ট শুরু করতে হয় আর কি। এবং এগুলোকে সাধারণত আমরা একটা ম্যালনিউট্রিশন বাচ্চা যখন ভর্তি হয় তখন আমরা কি করি, আমরা সাধারণত আমরা নেজোগ্যাস্ট্রিক ফিডিং, এনজি টিউব দিয়ে আমরা ফিডিং দিই, ঠিক আছে। আমরা তাদেরকে কখনো
আসলে কখনো আমরা আইভি আমরা ফ্লুইড দেই না, হ্যাঁ আইভি ফ্লুইড দেওয়াটা খুব রিস্ক। বা মুখে আমরা খাবার দেই না, কারণ মুখে আমরা খাবার দিই না কারণ যে পরিমাণ খাবার তার চাহিদা আছে সে পুরোটা খেতে পারে না, নানা কারণে সে খেতে পারে না, ইনফেকশনের কারণে খেতে পারে না, হ্যাঁ আর অনেক কারণে সে খেতে পারে না। এই জন্য আমরা কি করি, একটা নেজোগ্যাস্ট্রিক টিউব দিই, এনজি টিউব দিই। এনজি টিউব দিয়ে আমরা তার ডিজায়ার্ড অ্যামাউন্ট অফ ফুড, হ্যাঁ যতটুকু লাগে আমরা হিসাব করে তখন আমরা খাবারটা দিই আর কি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা শুরু করি, আমরা নেজোগ্যাস্ট্রিক ফিডিং দিয়ে আমরা শুরু করি, এনজি টিউব ফিডিং দিয়ে। প্রথমে যেটা আছে যে দেখবা যে ট্রিটমেন্ট এন্ড প্রিভেনশন অফ হাইপোগ্লাইসেমিয়া, ঠিক আছে। একটা বাচ্চা যখন আসে, ঠিক আছে, সাধারণত সে ফাস্টিং থাকে, অনেক দূর থেকে আসে, কেমন তার একটা হাইপোগ্লাইসেমিয়া থাকতে পারে, হ্যাঁ মানে গ্লুকোজ লেভেলটা কি থাকে, কম থাকে, এটা আমরা বলি হ্যাঁ হাইপোগ্লাইসেমিয়া। সাথে সাথে আমাদের এটা ম্যানেজ করা লাগে, ট্রিটমেন্টও করতে হবে এবং সে যাতে হাইপোগ্লাইসেমিয়া না হয় সেটাকে প্রিভেন্ট করতে হবে। তাহলে এক নম্বরে হচ্ছে ট্রিটমেন্ট এন্ড প্রিভেনশন অফ হাইপোগ্লাইসেমিয়া, তারপরে ট্রিটমেন্ট এন্ড প্রিভেনশন অফ হাইপোথার্মিয়া, ঠিক আছে, তারপরে ট্রিটমেন্ট এন্ড প্রিভেনশন অফ ডিহাইড্রেশন, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার কারেক্ট ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, হ্যাঁ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স নিয়ে আসে এদের, হ্যাঁ এদের কি থাকে, এদের পটাশিয়াম লেভেলটা অনেক কম থাকে, ঠিক আছে, ট্রিটমেন্ট এন্ড কারেক্ট ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, তারপরে ট্রিটমেন্ট এন্ড প্রিভেনশন অফ ইনফেকশন, তারপরে হচ্ছে তোমার কারেক্ট মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিস, অনেক এদের মেলনিউট্রিশনের বাচ্চাদের অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থাকে। তারপর আমরা কি করি, আমরা ফিডিং শুরু করি, হ্যাঁ এটা কথা আছে যে স্টার্ট ফিডিং কশাসলি, হ্যাঁ কশাসলি মানে হচ্ছে যে ফিডিংটা আমরা এমন ভাবে দিব যাতে তার ওভার ফিডিং না হয়ে যায়। একটা মেল নিউট্রিশনের বাচ্চা কেমন, সে তো অনেক লো ক্যালোরি দ্বারা সে অনেক দিন থেকে সে অ্যাডজাস্টেড। এখন একটা বাচ্চাকে তুমি যদি ওভার ফিডিং দিয়ে দাও, হ্যাঁ বেশি করে খাবার দিয়ে দাও, তাহলে বাচ্চাটা দেখা গেছে যে বাচ্চাটা মারাও যেতে পারে। এই জন্য আমরা বলছি যে স্টার্ট ফিডিং কশাসলি। তারপরে হচ্ছে যে অ্যাচিভ ক্যাচ আপ গ্রোথ, হ্যাঁ এটা হলো ক্যাচ আপ গ্রোথ মানে যে ওজনটা তার লস্ট, মানে ওই বয়সে একটা বাচ্চা যতটুকু ওজন থাকার কথা ওই ওজনটাকে আমরা ক্যাচ করব, রিকভারি লস্ট ওয়েট, হ্যাঁ ওইটাই হলো অ্যাচিভ ক্যাচ আপ গ্রোথ। তারপর আমরা কিছু ফিজিক্যাল এবং ইমোশনাল আমরা তাদেরকে কিছু স্টিমুলেশন দেই। তারপরে লাস্টলি হচ্ছে প্রিপেয়ার ফর ডিসচার্জ এন্ড ফলো আপ। এই হলো 10টা স্টেপ, এই 10টা স্টেপ তোমরা একদম মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। তোমাদের ওই ধরো কিভাবে চট করে হাইপোগ্লাইসেমিয়া তোমরা কিভাবে ম্যানেজ করবা, হ্যাঁ তারপরে ধরো হাইপোথার্মিয়া, তারপরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এগুলো হয়তো অত ডিপে তোমাদের যায় না, আমি দেখি না এবার অতটা ডিপে যাইতে, কিন্তু মেইনলি 10টা স্টেপ ধরা হয়েছে, হ্যাঁ। আর আমরা ফিডিং কিভাবে দেই, আমরা এনজেটিভ ফিডিং দেই, হ্যাঁ ঠিক আছে। এই 10টা স্টেপ তোমরা মনে রাখো। এখন এটা ডিটেইলস বলতে গেলে এই অল্প সময়ের মধ্যে হবে না, আমরা কিভাবে হাইপোগ্লাইসেমিয়া কারেকশন করব, কিভাবে আমরা হাইপোথার্মিয়া, ঠিক আছে, এগুলো হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে আসার সাথে সাথে আমরা ব্লাড গ্লুকোজটা দেখে ফেলি, হ্যাঁ যদি এটা 3 মিলিমোলের নিচে থাকে বা 54 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে থাকে তাহলে আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া। আমরা 10% গ্লুকোজ দেই, এতটুকু মনে রাখো, 10% গ্লুকোজ আমরা বোলাস দেই, 50 ml আমরা দেই এনজিটিভ দিয়ে, অথবা আমরা তোমার আইভি দিই। আমরা যদি পেশেন্ট আনকনসিয়াস থাকে, কনভার্সন থাকে, তখন আমরা 10% গ্লুকোজটা আমরা আইভি দিই, ঠিক আছে, হ্যাঁ। তারপর আমরা হাইপোগ্লাইসেমিয়ার সাথে কোনো তার অ্যাসোসিয়েটেড ইনফেকশন আছে কিনা কেমন সেটাও আমরা দেখি, হ্যাঁ এটা হলো হাইপোগ্লাইসেমিয়া। তারপরে হাইপোথার্মিয়া ধরো আমরা কিভাবে কারেকশন করি, আমরা রিওয়ার্মিং করি, হ্যাঁ আমরা ভালো করে র্যাপিং করে রাখি, আমরা হাতে পায়ে আমরা মোজা পরাই দেই। তারপরে ক্যাঙ্গারু মাদার কেয়ার, অনেক সময় মায়ের বুকে আমরা দিয়ে রাখি, হ্যাঁ ঠিক আছে, ক্যাঙ্গারু মাদার কেয়ারটা, এইভাবে আমরা হাইপোথার্মিয়া প্রিভেন্ট করি। ডিহাইড্রেশন, খুব কশাসলি ডিহাইড্রেশন আমাদের এটা কারেকশন করা লাগে। একটা বাচ্চা যদি ডায়রিয়া থাকে কেমন, কারণ একটা ডিহাইড্রেশন ম্যালনিউট্রিশনে তোমার অ্যাসেসমেন্ট করা খুব ডিফিকাল্ট, কারণ ডিহাইড্রেশন আমরা যেমন দেখি শাঙ্কে নাই, তারপরে স্কিন পিঞ্চ আমরা দেখি, তারপর আমরা অনেক সময় টাং দেখি যে টাংটা ড্রাই না ময়েস্ট, এটা তোমার একটা ম্যালনিউট্রিশনের বাচ্চাকে ইভালুয়েট করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। কেন ডিফিকাল্ট হয়ে যায়, কারণ একটা বাচ্চা ম্যালনিউট্রিশনে যে ম্যারাসমাসের বাচ্চা এমনি স্কিন তার ইয়ে থাকে, হ্যাঁ কুচকানো থাকে, তুমি বুঝবা না যে এটা কি ম্যালনিউট্রিশনের কারণে কিনা নাকি ডিহাইড্রেশনের কারণে হচ্ছে, হ্যাঁ তার ডিহাইড্রেশন আছে কিনা এটা বোঝা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ স্কিনটা তার ওইরকম থাকে না, হ্যাঁ ঠিক আছে। আবার কোয়াশিয়ার করে পেশেন্টটা বুঝতে পারবে না, হ্যাঁ ইডিমার কারণে জেনারেলাইজড ইডিমা থাকলে তুমি এটা ডিহাইড্রেশন বুঝতে পারবে না। যেমন শাঙ্কে নাই, একটা ম্যালনিউট্রিশনের বাচ্চা শাঙ্কে নাই থাকে, এখন কি ডায়রিয়ার কারণে কি শাঙ্কে না হইলো কিনা এটা বোঝা খুব ডিফিকাল্ট, বেশ ডিফিকাল্ট। ইউরিন আউটপুট দিয়েও বোঝা খুব ডিফিকাল্ট, কারণ ইউরিন আউটপুট অনেক সময় যদি সেপসিস থাকে সেক্ষেত্রে কিন্তু ইউরিন আউটপুট বাচ্চাদের অনেক কম থাকে, হ্যাঁ। একটা টাং দেখলে তুমি ড্রাই ম্যারাসমাসে থাকতে পারে, ম্যালনিউট্রিশনে থাকতে পারে, এখন এটা ডায়রিয়ার কারণে হইলো নাকি ম্যালনিউট্রিশনের কারণে হইলো এটা বোঝা খুব ডিফিকাল্ট। এই জন্য অনেক সময় আছে আমরা ওরালি একটা আমরা কানেকশন করি, সেটা করে রেজোমাল বলে, এটা মনে রেখো, রেজোমাল আলাদা করে আমরা
নরমালি বাজারে যে তোমার ওরাল রিহাইড্রেশন সল্ট সলিউশন যেটা আছে, হ্যাঁ, ওটা দিয়ে আমরা কারেকশন করি না, কারণ ওটাতে সোডিয়াম খুব বেশি থাকে। সাধারণত তোমার ম্যালনিউট্রিশনের বাচ্চাদের কি হয়, সোডিয়ামটা খুব বেশি থাকে, পটাশিয়াম কম থাকে। তাহলে আমাদের এমন ভাবে একটা জিনিস তৈরি করতে হবে যেটাতে সোডিয়াম কম থাকবে, পটাশিয়াম খুব বেশি থাকবে। হ্যাঁ, সেটা হলো রেজোমাল। হ্যাঁ, ঠিক আছে, রেজোমাল এটা আমরা তৈরি করতে হয়। হ্যাঁ, এটা অনেক সময় আমরা এটা তৈরি করে আমরা বাচ্চাদের দিই, অথবা ওরাল রিহাইড্রেশন সলিউশন যেটা আছে সেটা দিয়ে আমরা তৈরি করতে পারি। হ্যাঁ, রিহাইড্রেশন সলিউশন ফর ম্যালনিউট্রিশন, রেজোমাল, এতটুকু মনে রাখলেই চলবে। হ্যাঁ, ঠিক আছে, এটা দিয়ে আমরা ডিহাইড্রেশন আমরা কারেকশন করি, আমরা অ্যাসেসমেন্ট করি যে আবার ওভার ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে কিনা, আমরা পালস রেট দেখি, হার্ট রেট দেখি। হ্যাঁ, ঠিক আছে, আমরা খুব সহজে আমরা আইভি ফ্লুইড দেই না, ফ্লুইড দিয়ে আমরা কারেকশন করি না, সেই ক্ষেত্রে ওভার হাইড্রেশন হইতে পারে, হার্ট ফেলিওর হইতে পারে। হ্যাঁ, ঠিক আছে, একটা। আরেকটা হচ্ছে যেটা ধরো আমরা যে ইনফেকশন আমরা এটা আমরা চিন্তা করি যে যদি কোনো কমপ্লিকেশন থাকে, হ্যাঁ, তাহলে আমরা একভাবে ট্রিটমেন্ট করি, আর যদি কমপ্লিকেশন কোনো কিছু না থাকে আমরা আরেকভাবে ট্রিটমেন্ট করি। কমপ্লিকেশন মানে কি, যদি দেখা যায় যে তার হাইপোগ্লাইসেমিয়া আছে, হাইপোথার্মিয়া আছে, হ্যাঁ, ইনফেকশন আছে, তোমার এই ধরনের কমপ্লিকেশন যেগুলো আছে সেগুলোকে আমরা আইভি আমরা অ্যান্টিবায়োটিক দিই। হ্যাঁ, এমপিসিলিন দেই। হ্যাঁ, আর যদি আমরা সাসপেক্ট করি যে না এমপিসিলিনে ভালো হচ্ছে না, 2 দিন 48 আওয়ার্স হয়ে গেছে, তখন আমরা ইনজেক্টেবল দিই। আর যদি কোনো কমপ্লিকেশন না থাকে, যেগুলো বললাম যে যদি হাইপোগ্লাইসেমিয়া হাইপোথার্মিয়া কমপ্লিকেশন না থাকে, তখন আমরা ওরালি আমরা অ্যামোক্সিসিলিন আমরা সিরাপ দিই। হ্যাঁ, ঠিক আছে, তোমরা এতটুকু বলতে পারলেই হবে। তারপরে হচ্ছে আমরা যে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, আমরা জিঙ্ক দেই, কপার দেই, ম্যাগনেসিয়াম দেই, তারপরে যে ভিটামিন এ দেই। হ্যাঁ, ঠিক আছে, ভিটামিন এ ডোজটা তোমরা মনে রাখবা। হ্যাঁ, কে বলতে পারবা ভিটামিন এ ডোজটা? 6 মাস পর্যন্ত আমরা কত দেই? 6 মাস থেকে 1 বছর আর 1 বছর উপরে আমরা কত দিই বলতে পারবা? ভিটামিনের ডোজটা এটা মুখস্থ থাকতে হবে। একজন বলো না চট করে। 50,000 ইন্টারন্যাশনাল। হ্যাঁ, 0 থেকে 6 মাস হচ্ছে 50,000, 6 মাস থেকে 1 বছর হচ্ছে 1 লাখ, আর 1 বছরের উপরে হচ্ছে আমরা 2 লাখ দিই। হ্যাঁ, একটা ক্যাপসুলে কতটুকু থাকে? 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট থাকে, এতটুকু মনে রেখো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে 6 মাস পর্যন্ত আমরা একটা ক্যাপসুল দিব, 6 মাস থেকে 1 বছর পর্যন্ত আমরা 2টা দিব, আর তার উপরে যদি হয় আমরা 4টা দিব। ঠিক আছে, ভিটামিন এ। আচ্ছা, তারপরে আমরা কি করি? আমরা ওই যে বললাম না আমরা কারেক্ট, তোমরা ওই যে মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আমরা সাধারণত যেটা করি, প্রথম দিকে আমরা আয়রন দেই না। হ্যাঁ, যদি কারণ কেন আমরা আয়রন দেই না, প্রথম দিকে যদি ইনফেকশন থাকে, আমরা যদি আয়রন দেই, আয়রন দিলে সেই ইনফেকশনটা আরো ফ্লেয়ার আপ করবে। ঠিক আছে, এই জন্য প্রথম 1 সপ্তাহ আমরা আয়রন দেই না, 1 সপ্তাহ পরে আমরা মানে আয়রন শুরু করি আর কি। তো এখানে এই যে 10টা স্টেপ যে আমরা বললাম, এটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, একটা হলো, এটা বলতে আমি ভুলে গেছি, একটা হলো স্টেবিলাইজেশন ফেজ, একটা হলো রিহ্যাবিলিটেশন ফেজ। কেমন? হ্যাঁ, প্রথম 1 সপ্তাহ, হ্যাঁ 1 সপ্তাহ হলো, এটা হলো আমরা বলি যে স্টেবিলাইজেশন ফেজ, আর পরে 2 থেকে মানে সেকেন্ড 2 থেকে 6 সপ্তাহ এটা হলো তোমার রিহ্যাবিলিটেশন ফেজ। হ্যাঁ, এটা মনে রাখো, একটা হলো তোমার স্টেবিলাইজেশন ফেজ আর একটা হচ্ছে রিহ্যাবিলিটেশন ফেজ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা ধরো যে ইনফেকশন আমরা কারেক্ট করলাম, পরে আমরা হলো ফিডিং, কশাস ফিডিং আমরা ধরো অনেক আগে আমরা যখন ট্রেনিং করছি তখন আমরা কিন্তু মানে খাবারটা বানাই দিতাম আমরা। হ্যাঁ, হ্যাঁ, যে তার আমরা হিসাব করতাম যে তার কতটুকু ক্যালোরি দরকার, তার কতটুকু ফ্লুইড দরকার, হ্যাঁ, কয়টা সে ফিডিং আমরা দিব, পার ফিডিং এ সে কতটুকু করে ক্যালোরি দিতে হবে, এটা আমরা আগে নিজেরা বানাই দিতাম। হ্যাঁ, দুধ দিয়ে, তারপরে হচ্ছে চিনি দিয়ে, সয়াবিন তেল দিয়ে, হ্যাঁ, ওটা হিসাব করে আমরা বানাই দিতাম। আর এখন এটা এই মিল্ক বেসড ফর্মুলা এটা তৈরি আছে, এটাকে 2টা আছে, একটা হলো F75 আর একটা হলো তোমার F100। এটা একটু মনে রেখো। আমরা সাধারণত প্রথম দিকে আমরা যেটা আছে, হ্যাঁ, স্টেবিলাইজেশন ফেজে যখন আমরা শুরু করি তখন আমরা দিই F75, কিন্তু এরপরে আমরা দিই F100। F75 মানে হচ্ছে এখানে 100 ml থাকবে 75 কিলো ক্যালোরি। আমরা কিন্তু লো ক্যালোরি মিল্ক বেস ফর্মুলা দিয়ে আমরা শুরু করতেছি। আমরা প্রথমে যদি হাই ক্যালোরি ডায়েট দিয়ে দেই, পেশেন্ট কিন্তু হার্ট ফেলিওর হয়ে পেশেন্ট মারা যেতে পারে। ঠিক আছে, কারণ সে অনেকদিন থেকে কি বলছে যে লো ক্যালোরি দ্বারা সে অ্যাডজাস্টেড। এখন হঠাৎ করে তুমি যদি বেশি করে দিয়ে দাও, বডি এটা নিতে পারবে না। হ্যাঁ, এই জন্য নিয়ম হলো যে শুরু থেকে অল্প ক্যালোরি দিয়ে শুরু করা, তারপরে যখন সে আস্তে আস্তে 7 দিনের মধ্যে, হ্যাঁ, সবকিছু মোটামুটি একটা অ্যাডজাস্ট চলে আসবে, ইনফেকশন কারেকশন হয়ে যাবে, সবকিছু ঠিক থাকবে, তখন তুমি চলে যাবা F100 মানে হচ্ছে 100 ml থাকে 100 কিলো ক্যালোরি। হ্যাঁ, ঠিক আছে, এতটুকু মনে রাখলে হবে আর কি। হ্যাঁ, ঠিক আছে,
তারপরে হচ্ছে আমরা ক্যাচ আপ গ্রোথ। ওই যে ক্যাচ আপ গ্রোথ হচ্ছে কি যে এই বয়সে তার যতটুকু ওজন থাকার কথা ছিল সেটাকে আমরা ক্যাচ করতে চাচ্ছি। এই যে রিকভারি লস্ট ওয়েট, তখন আমরা আস্তে আস্তে ফিডিংটা বাড়াই দিই বাচ্চাদের। তারপরে হচ্ছে সেন্সরি স্টিমুলেশন, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার যে প্রিপেয়ার ফর ডিসচার্জ, হ্যাঁ, এন্ড ফলো আপ। ঠিক আছে, এই 10টা তোমরা স্টেপটা একদম তোমরা মুখস্থ রাখবা। হ্যাঁ, আর আমি এই যে ধরো এত ম্যানেজমেন্ট ধরার সময় থাকে না, কারণ তোমাদের সময় তো অনেক কম। ঠিক আছে, এত অল্প সময়ের মধ্যে এত কিছু ধরার ইয়ে থাকে না, টাইম থাকে না। হ্যাঁ, কারণ অনেক কিছু থাকে, কিন্তু 10টা স্টেপ তোমাদের ধরবে, এটা তোমাদেরকে ধরা হয় 10টা স্টেপ, এবারও ধরা হয়েছে। এটা বা প্রত্যেকটা বই আছে, এটা মুখস্থ করে ফেলবা। আর আরেকটা হচ্ছে যে তোমার ওই যে ক্রাইটেরিয়া আর কি, যে কখন আমরা বাচ্চাকে আমরা তোমার ইয়ে করবো আর কি, কখন আমরা ছুটি দিব। এটা অবশ্য কাউকে ধরে নাই। হ্যাঁ, একটা বাচ্চাকে মানে প্রিপেয়ার ফর ডিসচার্জ এন্ড ফলো আপ আমরা কিভাবে আমরা ছুটি দিব। তো আর এখানে একটা কথা বলি, এখানে ট্রিটমেন্টটা করা হয় দুইটা জায়গায়। একটা হচ্ছে তোমার কমিউনিটি ফেসিলিটি যেখানে আছে, সেখানে সাধারণত যদি তোমার সিভিয়ার একুট ম্যালনিউট্রিশন যদি না হয়, কোনো কমপ্লিকেশন না হয়, তখন কমিউনিটি লেভেলে ট্রিটমেন্ট করা হয়। আর যদি তোমার এই নানা এইসব কমপ্লিকেশন থাকে, সিভিয়ার একুট ম্যালনিউট্রিশন কমপ্লিকেশন, এটা হলো ফেসিলিটি বেসড, এটা হাসপাতালে ট্রিটমেন্ট করা হয়। হ্যাঁ, ঠিক আছে। কখন আমরা ডিসচার্জ করব, এটা হচ্ছে কিছু ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, বাচ্চাদের কিছু ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, কিরকম ক্রাইটেরিয়া? ধরো ওই যেটা বললাম যে একটা বাচ্চা তুমি ভর্তি হইলো, দেখলা জেড স্কোর বের করে লেস দেন 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। হ্যাঁ, তারপরে তুমি ট্রিটমেন্ট করলা। হ্যাঁ, ট্রিটমেন্ট করলে দেখলা বাচ্চা আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে, তখন এটা দেখা গেল যে আস্তে আস্তে ওজনটা তার বাড়তেছে, তখন তার কি হবে, ডেভিয়েশনটা কমে আসবে। এটা যদি দেখো যে তুমি 2 অথবা মোর দেন 2 হ্যাঁ কমে আসতেছে, তখন আমরা তাদেরকে ছুটি দিয়ে দিই। তারপরে তার যদি ইনফেকশন থাকে, ইনফেকশন যদি আমরা দেখা যায় যে না ইনফেকশন কন্ট্রোল হয়ে গেছে, আমরা তাকে ছুটি দিয়ে দিই। ইডিমা যদি নিয়ে ভর্তি হয়, ইডিমা যদি দেখা যায় যে সাবসাইড হয়ে গেছে, তখন আমরা তাকে ছুটি দিয়ে দিই। আর আরেকটা আছে যে আমরা একটা বাচ্চা যদি 6 মাসের বেশি হয়, হ্যাঁ, তার যদি ওই আমরা হাসপাতালে থাকলে আমরা দেখা যায় ইমিউনাইজেশন আমরা দিয়ে দিই আর কি, যে মিজেসের টিকেট আমরা দিয়ে দিই বাচ্চাদেরকে। হ্যাঁ, তো এই ধরনের যদি ক্রাইটেরিয়া থাকে তাহলে আমরা ছুটি দিয়ে দিই। আরেকটা হচ্ছে যে বাচ্চা যদি দেখা যায় সে নিজে খাইতে পারতেছে, অ্যাপেটাইট ফিরে আসছে, সে খাওয়া দাওয়া করতেছে ভালোভাবে, এটা হচ্ছে তোমার আমরা বাচ্চাদের কিছু ক্রাইটেরিয়া আমরা ছুটি দিয়ে দিই। আর কিছু আছে তোমার মাদারের ক্রাইটেরিয়া। এখন মার হচ্ছে যে এটা হলো মা জানতে হবে, এই যে ধরো কিভাবে খাবারটা তৈরি করতে হবে, হ্যাঁ, মানে হাউ টু প্রিপেয়ার ফুড, মা কিভাবে খাবারটা, যে খাবারটা আমরা শিখাই দিই, হ্যাঁ, যে কিভাবে আপনি বানায় খাওয়াবেন, এই মা যদি দেখি যে না সেটা বুঝতে পারছে, হ্যাঁ, বাচ্চাকে সে টেক কেয়ার করতে পারবে, আমরা যেভাবে বলছি সে খাওয়াতে পারবে, তাইলে তখন আমরা বাচ্চাদেরকে আমরা ছুটি দিয়ে দিই। হ্যাঁ, এরপর আমরা কিছুদিন আমরা ফলো আপ করি আর কি বাচ্চাদেরকে আর কি। তো এটা তোমরা ওই যে বই আছে দেখো, তোমরা যে আবেদ স্যারের বই আছে, হ্যাঁ, এই বইটা তোমরা দেখে নিও আর কি, এই বইয়ের মধ্যে আছে। হ্যাঁ, তো এত ধরার সময় থাকবে না, কিন্তু মেইন মেইন হেডিং গুলি, হ্যাঁ, এগুলি তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, তারপরে মার আরো কিছু ক্রাইটেরিয়া আছে, বাচ্চা যদি ডায়রিয়া হয় তাহলে মা কিভাবে ডায়রিয়া চিকিৎসা করতে পারবে কিনা, কেমন। তারপরে ধরো যদি দেখা যায় যে ছুটি হয়ে গেছে কিন্তু বাচ্চা আবার অসুস্থ হয়ে যাচ্ছে, এটা মাকে বুঝতে হবে যে অসুস্থ হয়ে গেলে সাথে সাথে আবার হ্যাঁ হাসপাতালে নিয়ে আসতে হবে, ডাক্তারের শরণাপন্ন হইতে হবে, এগুলো মা জানতে হবে আর কি। এগুলো শিখে গেলে তখন আমরা বাচ্চাদেরকে আমরা ছুটি দিয়ে দিই। ঠিক আছে, ম্যালনিউট্রিশন অনেক বড় সাবজেক্ট, অনেক কিছু আছে কেমন। হ্যাঁ, আর এগুলো হলো ধরো ওয়ার্ডে তুমি একটা পেশেন্ট দেখলা, হ্যাঁ, দেখলে তোমাদের সাথে সাথে কথা বললে তোমাদের এটা আরো বেশি মানে এটা মনে থাকবে আর কি। হ্যাঁ, তোমাদের কি আর প্লেসমেন্ট আছে এমনি ওয়ার্ডে প্লেসমেন্ট আছে সামনে না নাই? তোমাদের কি ব্লক পোস্টিং আছে না হয়ে গেছে? তোমাদের কি ব্লক পোস্টিং হয়ে গেছে? না স্যার আমাদের 5th ইয়ারের কোনো ওয়ার্ড এখনো হয় নাই, আমরা একটা ক্লাসও করি নাই ওয়ার্ডে। তোমরা কি এখনো ওয়ার্ডে আসো নাই একবারও? স্যার 5th ইয়ারে একটা ক্লাসও করতে পারি নাই ওয়ার্ডে স্যার। আচ্ছা শোনো, আমি গত ক্লাসে তোমাদের পার্সেন্টেজটা নিতে পারি নাই, কেমন। তোমাদের পার্সেন্টেজটা কিভাবে দাও তোমরা? 5 মিনিট আছে। হ্যাঁ স্যার পার্সেন্টেজটা রেজিস্ট্রার স্যারকে পাঠিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, একটু জোরে বলো, আমি শুনি না। স্যার পার্সেন্টেজটা স্যার রেজিস্ট্রার স্যারকে পাঠিয়ে দেওয়া হয়েছে রাজীব আচ্ছা স্যার। তাহলে তোমরা পাঠিয়ে দিও রেজিস্টারকে। হ্যাঁ,